সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, সারা দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে। এই সংক্রমণ জাতীয় রোগটিকে একসময় আমরা প্রায় নিয়ন্ত্রণে এনেছিলাম, কিন্তু হঠাৎ করে সারা বিশ্বের সাথে আমাদের দেশেও প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এর পিছনে বিশেষজ্ঞরা বলছেন টিকাদানের ঘাটতি, জনসচেতনতার অভাব এবং বিভিন্ন ধরনের তথ্যের অপব্যবহার ইত্যাদি দায়ী। আসলে কি অবস্থা, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি এবং আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি, স্কয়ার হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুভ সকাল। এখন টিভির দর্শকদের গুড মর্নিং। আমরা আজকে হাম নিয়ে কথা বলতে এসেছি এবং সাথে আমরা একটু জানবো শিশুর স্বাস্থ্য সুরক্ষা কিভাবে করতে হয় সেই বিষয়টি। তো সারা বিশ্বে ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ক্লাস্টারের মতো হামের প্রাদুর্ভাব বাড়ছে, সেটি সেই সুদূর আমেরিকা, ইদানিং আমরা দেখেছি জাপানে, আফ্রিকার বিভিন্ন দেশে এবং আমাদের দেশে। কিন্তু সবচেয়ে ভয়াবহ যে চিত্রটি সেটি বোধহয় আমাদের দেশেই দেখছি। গত কয়েকদিন আগেও দেখা গিয়েছে যে 400-র উপরের মৃত্যুর সংখ্যা বেড়েছে। তো এই যে একটি ভয়াবহ চিত্র, আপনি কি মনে করছেন একজন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে যে হঠাৎ করে এই অবস্থা কেন? হ্যাঁ, এটা সুন্দর সুন্দর প্রশ্ন। আসলে সারা বিশ্বেই কিন্তু হামের প্রকোপটা অ্যাব্রাপ্টলি বেড়ে গিয়েছে হঠাৎ করে। হ্যাঁ, এবং এটা আমাদের দেশেও এফেক্ট করেছে। এবং হামটা কিন্তু বলা হয় যে মিজলস, যেটা সংক্রামক ব্যাধি, তাই না? এবং এটা বলা হয় যে যত সংক্রামক ব্যাধি আছে এর মধ্যে মিজলস হচ্ছে মোস্ট কন্টেজিয়াস, মানে এর সংক্রামকের ক্ষমতা খুবই বেশি। এবং কেন এত কন্টেজিয়াস কেন? এটা বলছে মিজলস ভাইরাসগুলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ইমিউনো ডেফিসিয়েন্সি যেটা আমরা বলি, হ্যাঁ, সেটা কীভাবে করে? মিজলস ভাইরাস তো এটা যে একটা রুবেওলা ভাইরাস, তাই না? প্যারামিক্সো গ্রুপ অফ ভাইরাসের একটা মেম্বার। এটা আমাদের শরীরে প্রবেশ করে নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, এবং এটা কিন্তু মেইন টার্গেট কিন্তু হচ্ছে লাংস। এবং লাংসে আমাদের তো আমরা জানি যে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ফার্স্ট লাইন ডিফেন্স সেটা হচ্ছে আমাদের কিছু সেল আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। আর মিজলস ভাইরাসটি কী করে, যখন সে লাংসে চলে গেল, লাংসের এলভিউলাই বলে যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, যেটা হলো আমাদের শরীরে অক্সিজেনটাকে ধরে রাখে, কার্বন ডাইঅক্সাইডটা বার করে দেয়। তো ওইখানে ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের একটা ডিফেন্স সেল। মিজল ভাইরাসটি কী করে, লাংসের এলভিউলার যে ম্যাক্রোফেজগুলো আছে, আমরা বলি এলভিউলার ম্যাক্রোফেজ, ওইগুলোকে সরাসরি সে হিট করে। এবং ম্যাক্রোফেজগুলো কিন্তু আমাদের শরীরে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আসলে সেটা কিন্তু এনকাফ করে নেয়। এনকাফ মানে যে দর্শকদের সুবিধাতে বলছে খেয়ে ফেলে। কিন্তু মিজলস ভাইরাসটা তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কে ডাউন করে দেয় কীভাবে? সে উল্টা ম্যাক্রোফেজটাকে সে এনগালফ করে ফেলে। মিজলস ভাইরাসগুলো ম্যাক্রোফেজের মধ্যে ঢুকে তার ভাইরাসে মাল্টিপ্লাই মানে বংশবৃদ্ধির ক্ষমতা এত বেশি, সে ম্যাক্রোফেজটাকে নিজের একটা মিজলস ভাইরাস তৈরি করে ফ্যাক্টরিতে তৈরি করে ফেলে। মানে আমাদের ডিফেন্স সেলটাকে সে অকুপাই করে সে নিজেই ওই ডিফেন্স সেলটাকে প্যারালাইজ করে দেয়। যার ফলে এত র্যাপিডলি মিজলস ভাইরাসটা যদি আমাদের শরীরে ঢোকে এত কুইকলি স্প্রেড করে। এবং সে যেহেতু লাংসটাকে সে প্রথমে এফেক্ট করে, কিন্তু নিউমোনিয়ার সম্ভাবনাটা মিজলস যাদের হয়েছে তাদের খুব বেশি। এবং যেহেতু সে ইমিউন সেলগুলোকে প্যারালাইজ করে দেয়, সুতরাং আমাদের কী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমাদের ইমিউনো ডেফিসিয়েন্সি একটা স্টেটে আমরা চলে যাই। এবং যখন আমরা ইমিউনো ডেফিসিয়েন্সি স্টেটে চলে যাই, তখন শুধু মিজলস ভাইরাস না, আর যেগুলো উইক ভাইরাস আছে, উইক ব্যাকটেরিয়া আছে, সেগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আক্রমণ করে, তারা চান্স পেয়ে যায়, কারণ আমার তখন ইমিউনিটি কম। আরেকটা সেল আছে আমাদের, সেকে বলে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। এটা কিন্তু আল্লাহ তাআলা প্রদত্ত একটা ডিফেন্স। যখন ম্যাক্রোফেজ ফেল করে, তখন এনকে সেলটা আসে মিজলস ভাইরাসের সাথে ফাইটে, মানে সেকেন্ড লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন তো ফেল করলো, সেকেন্ড লাইন ডিফেন্স। এখন এনকে সেলের নাম্বার যাদের শরীরে বেশি, এনকে সেল যাদের শরীরে মোর পোটেন্ট, তারা কিন্তু মিজলসের সাথে খুব ভালোভাবে ফাইট করতে পারে। হ্যাঁ, এবং সুতরাং এখন প্রশ্ন হতে পারে যে কাদের মধ্যে এনকে সেলটা বেশি বা কাদের মধ্যে এনকে সেলটা মোর পাওয়ারফুল। এইখানে নিউট্রিশনের একটা বিশাল রোল আছে। যে সমস্ত বাচ্চা অথবা অ্যাডাল্ট, আমরা যেটাই বলি এল্ডারলি, নিউট্রিশন যাদের ভালো,
যাদের বডি ওয়েট ভালো, নিউট্রিশনটা কিন্তু ইমিউনিটিকে বাড়িয়ে দেয় এবং নিউট্রিশন, গুড নিউট্রিশন থাকলে, সুতরাং আমি পার্সোনালি চাইল্ড নিউট্রিশনের উপর খুব জোর দিই। আমার যদি বাচ্চার নিউট্রিশন যদি প্রপার, বাচ্চা প্রোটিন পায়, প্রপার ফ্যাট পায়, কার্বোহাইড্রেট পায়, নিউট্রিশনটা আমাদের ইমিউনিটি বাড়িয়ে দেবে এবং তখন কিন্তু আমরা যত স্ট্রং ব্যাকটেরিয়া ভাইরাসে আমাদের শরীরে প্রবেশ করুক, উই ক্যান ফাইট মানে অপটিমাম। আমরা ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে আমাদের অর্গানগুলো ড্যামেজ করতে পারে না। শুধু নিউট্রিশন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। তা এখন যেটা হয় যে মিজেলস ভাইরাস, এখন তুমি বলছিলে যে কেন ওয়াইড স্প্রেড, একটা হচ্ছে যে তার নিজস্ব একটা ক্যাপাবিলিটি আছে, তারা খুব বেশি স্ট্রং ভাইরাস মিজেলসটা, এদের মাল্টিপ্লাই করে শরীরের ভিতরে ঢুকে মাল্টিপ্লাই করে খুব কুইকলি, যা অন্য ভাইরাস অত তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে পারে না। আর এটা হচ্ছে ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রিভেনশন না। আমরা কিন্তু কেউ চাই না যে আমাদের শরীরে রোগ হোক তারপরে আমরা ওটাকে চিকিৎসা করি বা ওটাকে আমরা মোকাবেলা করি না। দ্য প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন। দ্য প্রিভেনশনের একটা হচ্ছে নিউট্রিশন। আমার যদি নিউট্রিশন ভালো থাকে, আমি ভাইরাসগুলোকে আমি প্রোটেক্ট করতে পারবো। আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন। হ্যাঁ, তো ভ্যাকসিনেশনটা যে কোনো কারণে হোক, প্রপার ভ্যাকসিনেশনটা রিসেন্টলি হয়নি। হ্যাঁ, আমরা তো যে কারণেই হোক, বাট সেইটা হয়েছে কি, এখন ভ্যাকসিন কভার যদি না থাকে, হ্যাঁ, কারণ আমাদের মিজেলস দুইটা গ্রুপে বেশি হচ্ছে, একটা হচ্ছে বাচ্চাদের আর একটা হচ্ছে খুব বয়স্ক লোকদের। সুতরাং ভ্যাকসিনেশন দিয়ে আমাদের যে প্রোটেকশনটা পাওয়ার কথা, সেই প্রোটেকশনটা হয়নি। সুতরাং অনেক বাচ্চা, অনেক এল্ডারলি, তারা নন ভ্যাকসিনেটেড, যার ফলে কি হচ্ছে যে মিজেলস ভাইরাসটা যদি নন ভ্যাকসিনেট থাকলে আমরা প্রোটেকশনটা পাচ্ছি না মিজেলস ভাইরাস এগেনস্ট, কারণ মিজেলস ভ্যাকসিন দেওয়া হয়নি। একজন যদি এফেক্ট হয়, সেটা আমি আগেই বললাম যে এটা এত কুইকলি স্প্রেড করে, একজন নন ভ্যাকসিনেটেড পার্সন, হ্যাঁ, সুতরাং সে এটা মানে 10 জন বাচ্চাকে বা এল্ডারলি পেশেন্টকে এটা স্প্রেড করে ফেলছে। এবং এইভাবে কিন্তু, এবং মিজেলস ভাইরাস বলা হয় যে ধরো আমার যদি মিজেলস থাকে, আমি তোমার সাথে বসে কথা বলছি, ইউ ডোন্ট নো যে আমার ভিতরে মিজেলস ভাইরাস আছে কিনা। হ্যাঁ, কারণ আমার কোনো সিমটম নাও থাকতে পারে। আমার যদি ইমিউনিটি ভালো থাকে, আমার সিমটম নাও থাকতে পারে, হয়তো হালকা জ্বর টর, ওরকম কাফিং বা স্নিজিং নাও হতে পারে। তা আমি কিন্তু ছড়াচ্ছি, এবং বলা হয় যে মিজেলস ভাইরাসটা কারো দেহে যদি থাকে, সে 2 ঘন্টা পর্যন্ত ছড়াতে পারে। আচ্ছা, তোমার সাথে এই যে ছড়াচ্ছে, কথা বলার মাধ্যমে ছড়াতে পারে, হ্যাঁ, স্নিজিং, কথা বলার মাধ্যমে, কাফিং, হ্যাঁ, ইভেন তোমার চোখের মিজেলস ভাইরাস আইকে খুব কুইকলি এফেক্ট করে, এবং আমাদের শরীরে চোখ দিয়েও ঢোকে, এবং আমরা চোখের যে পানিগুলা, ওটার মধ্যে কিন্তু মিজেলস ভাইরাস থাকে। এবং আমি যে টাচ করি, হ্যাঁ, এবং ধরো অনেক মা মিজেলস ভাইরাস আক্রান্ত বাচ্চা, হ্যাঁ, তাকে তো পরিচর্যা করছে। এবং ধরো কোনো বাচ্চা যদি মিজেলস এফেক্টেড, আমরা বলি রেড আই, হ্যাঁ, মিজেলসে কিন্তু আমরা শুধু র্যাশগুলো নিয়ে খুব আলোচনা করি, মিজেলস র্যাশ হচ্ছে কিনা, এবং চেম্বারে এখন বাবা মা এত প্যানিক হয়ে গেছে, কান্ট বিলিভ, যে আমরা এখন তো গরমের সময় না, আমার ঘামাচি হয় না, হ্যাঁ, ঘামাচি র্যাশ হয়, একটা 2-3টে র্যাশ, দে বিকাম প্যানিক, এবং চেম্বারে চলে আসছে, ডক্টর ইজ ইট মিজেলস, মানে এই পর্যায়ে চলে গেছে। আমি বলছিলাম যে এখন দ্য আই সিক্রেশন, হ্যাঁ, এখন রেড আই হলে তো ওখান থেকে চোখ দিয়ে পানি পড়বেই, চোখে ময়লা জমবে। মা বা প্যারেন্টস যারা কেয়ার গিভার, তারা যদি ওই চোখটা পরিষ্কার করলো, হাত দিয়েই করলো অ্যাফেকশনের বাচ্চাদের, তাই না, ওই হাতটা যদি তার নিজের চোখে কোনো কারণে লেগে গেল, ইট ক্যান ট্রান্সমিট। এবং এরকমও তো হয় যে কি প্যারেন্টসের বা মায়ের তো আরো অন্য বাচ্চা আছে, এবং সে অন্য সবাইকে টেক কেয়ার করছে। ইট ইজ সো মাচ কন্টিজিয়াস, বললাম না তোমার, এটা এত কুইকলি ছড়ায়, এবং এর ইনফেক্টিভিটি রেট, মানে যত ভাইরাস আছে আমার পৃথিবীতে, তার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইনফেক্টিভিটি রেট মিজেলস। অথচ এই ব্যাপারটি বা এই মেসেজটি কিন্তু অনেকেই জানে না। এবং আমরা কোভিডের সময় যেরকম দেখেছি, কোভিডের সময় আমরা দূরত্ব মেনটেন করেছি, আমরা কিছু কফ এটিকেট মেনটেন করেছি, কিন্তু এখন এই ব্যাপারটাতে যথেষ্ট জনসচেতনতার অভাব মনে হচ্ছে। আমাদের ফিজিশিয়ান হিসেবে আমাদেরও ব্যর্থতা। আমরা কোভিডের সময় যেভাবে সবাইকে মাস্ক পরতে বলতাম, হ্যান্ড ওয়াশ করতে বলতাম, ডিস্টেন্স মেনটেন করতে বলতাম, আমরা হয়েছে কি আসলে আমরা মিজেলসটা তো অনেক দিন তো ছিল না তো, এবং মিজেলসটা ছিল কন্ট্রোলে ছিল, ভ্যাকসিনেশন প্রোগ্রামটা
ঠিকমতো চলছিল, যার ফলে হয় না আমাদের মধ্যে একটা কমপ্লাসেন্সি চলে আসছিল। হ্যাঁ, আমরা এই যে কিছুদিন আগে একটি পরিসংখ্যান দেখেছিলাম ইউনিসেফের থেকে যে গত 2019 থেকে একটু একটু করে মিজলস ভ্যাকসিন নেয়ার প্রবণতাটা কমে এসেছে, যেটি 88% থেকে এটি নেমে এসেছে 80% এবং তারপরে আরও কিছুটা কমে এসেছে। তো ইদানিং আমরা যেই পরিসংখ্যানটা দেখছি বা আমরা যে চিত্রটি দেখছি তাতে দেখা যাচ্ছে যে 9 মাসের চাইতেও যারা বয়স কম সেই বাচ্চারা সাধারণত আক্রান্ত হচ্ছে এবং তাদের ক্ষেত্রে মারা যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। তো আপনি কি মনে করছেন যে এদের ক্ষেত্রে তো তারা তো আসলে ভ্যাকসিনের মধ্যে আগেও ছিল না, এখনো নেই, তো তাদের ক্ষেত্রে কেন, কি কারণে এরকম না হচ্ছে? এখন তুমি যেটা বললে যে যে যারা 6 মাসের বাচ্চারা এফেক্ট হচ্ছে, হ্যাঁ, এটা তো শুধু মিজলসের ক্ষেত্রে না, যে আমরা বাচ্চারা কিন্তু মায়ের থেকে অ্যান্টিবডি পায়। হ্যাঁ, আমরা বলি ম্যাটারনাল অ্যান্টিবডি, জি, মানে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আমরা বলি অ্যান্টিজেন। আর আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা হচ্ছে সেলুলার একটা ক্ষমতা, যেমন আমি বললাম নিজস্ব ম্যাক্রোফেজ, ক্ষমতা একটি এনকে সেল, থাকে। আর একটা হচ্ছে হিউমারালটা হচ্ছে অ্যান্টিবডি। তো বাচ্চারা কিন্তু মায়ের থেকে অ্যান্টিবডি পায় থ্রু দ্য প্লাসেন্টা। হ্যাঁ, সেই অ্যান্টিবডিটা 6 মাস পর্যন্ত বাচ্চাকে একটা প্রোটেকশন দেয়, প্রথম ফার্স্ট 6 মান্থ অফ হিস লাইফ। তাই 6 মাস পরে কিন্তু অ্যান্টিবডিগুলো চলে যায়, তখনই বাচ্চা কিন্তু তার ওন ইমিউনিটির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাই যখনই ম্যাটারনালের প্রোটেকশনটা চলে যায় তখনই তার একটা একটা আছে না, ইমিউন ডেফিসিয়েন্সি বলি বা ইমিউন একটা গ্যাপ হয়, তখনই শুধু মিজেস বলে কথা না, সব ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু সুতরাং 6 মাস পর থেকে বাচ্চাদের কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামে ইনক্লুড করা এবং আমাদের ইপিআই যে প্রোগ্রামে ভ্যাকসিনেশন ওগুলো কিন্তু আগেই শুরু হয়। যেমন বিসিজি আমরা শুরু করি, হ্যাঁ, যেমন ইপিআই যে ভ্যাকসিনেশন 1.5 মাস 2.5 মাস, এগুলো কেন দেওয়া হয় আগে, যেন 6 মাসের মধ্যে এই ইমিউনাইজেশনের মাধ্যমে বাচ্চা প্রপার তার নিজস্ব ইমিউনিটিটা একটা অপটিমাম লেভেলে আসে। জি। তো আমাদের দেশে যেহেতু মৃত্যুর সংখ্যাটা বাড়ছে অন্য দেশের তুলনায়, আপনি কি মনে করছেন এর পিছনে অন্য আরো কিছু কারণ আছে? আপনি কিছুক্ষণ আগে নিউট্রিশনের কথা বলেছেন, যেখানে পুষ্টিহীনতা একটা বড় সমস্যা। একটা তো নিউট্রিশন ব্যাপার আছেই। হ্যাঁ, নিউট্রিশন বলতে কিন্তু অনেকে এটা কিন্তু ওভার নিউট্রিশনও কিন্তু একটা ম্যাল নিউট্রিশন। আচ্ছা, আমরা শুধু মনে করি যে মানে নিউট্রিশন কম মানে আন্ডারওয়েট বাচ্চা নেই, কিন্তু যারা ওভারওয়েট ওবেস, এখন তো ওবেসিটি কিন্তু আমাদের সোসাইটিতে বিশাল প্রবলেম, অ্যান্ড ওবেস বাচ্চাদেরও কিন্তু ইমিউনিটি কমে যায়। ওবেসিটি ইটসেলফ ইমিউনিটি কমিয়ে দেয়। সুতরাং দুই ক্ষেত্রেই কিন্তু ওবেস বাচ্চারাও কিন্তু অ্যাট রিস্ক, আর যারা আন্ডারওয়েট তারাও অ্যাট রিস্ক। শুধু একটা হচ্ছে যে নিউট্রিশন উই আর নট অতটা কিন্তু কনসার্ন না আমাদের নিউট্রিশনের ব্যাপারে। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে যে ভ্যাকসিনেশনের ব্যাপারে। ভ্যাকসিনেশনটা বলছে যেহেতু মিজলস অনেক বছর কন্ট্রোলে ছিল, কিন্তু ইউনিসেফ তুমি যেটা বললা, ইউনিসেফ কিন্তু ওয়ার্ন করেছিল যে দেয়ার মে বি মিজলস আউটব্রেক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সুতরাং মিজলস ইমিউনাইজেশনটা যেন প্রপারলি হয়, এটার জন্য ইউনিসেফ গ্লোবালি একটা ওয়ার্নিং দিছিল যে মিজলস আউটব্রেক মে কাম। আমাদের মধ্যে একটা এও চলে আসছিলো কমপ্লাসেন্সি, আছে না, ওকে ফাইন, অনেকদিন মিজাম পোলিও ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, এখন এইগুলো কমিউনিকেবল ডিজিজগুলো কী হয়, দে ক্যান ফ্লেয়ার আপ এনি টাইম। হ্যাঁ, তুমি যদি ওই সার্ভিলেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি যদি কন্ট্রোলিং মেজার্সগুলো সার্ভিলেন্সটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু এনি টাইম এটা আউটব্রেক হতে পারে। এখন পোলিও নাই, জিরো পোলিও না, এখন আমরা যদি নাই দেখে আমরা যদি ধরো পোলিওর প্রিভেনশনের যে মেজার্সগুলো আছে, পোলিও ভ্যাকসিনটা নিয়ে যদি আমরা কমপ্লাসেন্সিতে চলে যাই, ওকে ফাইন, নাই দিলে হবে না দিলে হবে, যে আমাদের মানে অ্যাওয়ারনেসটা যদি চলে যায়, প্যারেন্টস অ্যাওয়ারনেস বলি, আমাদের ফিজিশিয়ানের কাছ থেকে আমরাও যদি প্যারেন্টসদের অ্যাওয়ার না করি তাহলে একটা তোমার চলে আসবে ভ্যাকসিনেশন প্রোগ্রামে, যে তুমি বললে রেটটা কমে গিয়েছিল 88 থেকে 80 হয়ে গেছিল। এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে, আমাদের অ্যাওয়ারনেস কমে যাচ্ছে। ইমিউনাইজেশনটার উপরে সবসময় প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। ইমিউনাইজেশনের ব্যাপারে কোনো নেগলিজেন্সি করা যাবে না। জি। এই হাম বা মিজলস নিয়ে একটি কথা আছে প্রচলিত, তা হচ্ছে গিয়ে এটি তো শিশুদের রোগ, বড়দের ক্ষেত্রে আপনি একটু আগে বয়স্কদের কথা বলেছেন এবং মাঝামাঝি বয়সী যারা আছে তাদের হয় না। এই ব্যাপারটিও যেমন একটা কথা রটে আছে, তার পাশাপাশি আরেকটি কথা থাকে যে একবার হাম হলে এরপরে আর হবে না। এই ব্যাপারে একটু জানতে চাই। না, মাঝামাঝি এজ গ্রুপে যে হয় না তা না, কিন্তু মানে তাদের পার্সেন্টেজ কম, কারণ তাদের ইমিউনিটিটা একটু ভালো থাকে। যারা ধর মিডল এজ গ্রুপের যারা, তারা তো মোর কনসিয়াস, বাচ্চারা তো তাদের বাচ্চারা তো বুঝে না, তাদের হেলথ কনসিয়াস তারা না।
শুধু আবার এল্ডারলিদের কী হয়, যেটা তাদের তো এমনিই তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ন্যাচারাল ডিক্লাইনিং ইন ইমিউনিটি হয়, তাই না? সুতরাং মাঝখানে গ্রুপ হয় না দেখে রিল্যাক্স থাকা যাবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আরেকটা বলছি যে মেজলসের সাথে আমি আরেকটু, যেন আমার চেম্বারে আমি একটু বলেছিলাম যে অনেক র্যাশ নিয়ে আসে, আবার অনেক ডিজিজও কিন্তু র্যাশ হয়। হ্যাঁ, যেমন সিম্পল ভাইরাল ফিভারও কিন্তু র্যাশ হতে পারে। জি, অনেক সময় পোস্ট ভাইরাল ফিভার র্যাশ হয়, মানে ফিভারটা চলে গিয়েছে তারপর র্যাশ হচ্ছে। আরেকটা মিজলস বলে, আমরা বলি জার্মান মিজলস। হ্যাঁ, এটাকে বলা হলে তোমার রুবেলা, এটাকে বলি 3-day মিজলস। এটাও কিন্তু অনেকটা মানে রিয়েল মিজলসের সাথে কিন্তু অনেকটা মিলে যায়। কিন্তু আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে যে আমরা মিজলসটা কখন বলবো, বাবা মা কখন বাসায় বুঝতে পারবে। যে মিজলসে বলা হয় তোমার 3টা সি। ফিভার তো থাকবেই, ফিভার এবং মিজলসের ফিভারটা খুব হাই ফিভার হয়, যেমন 4-5 এরকম হয়। আর 3টা সি বলতে একটা হচ্ছে কফ, ফিভারের সাথে কফ থাকবে। সেকেন্ড সি হচ্ছে কোরিজা মানে স্নিজিং, রানিং নোজ, সর্দি। থার্ড হচ্ছে কনজাংটাইভাইটিস মানে রেড আই, যেটা আগে বলেছি। তাহলে ফিভার মিজলস আমরা কীভাবে বুঝবো? যে সাধারণত মিজলসে লো গ্রেড ফিভার হয় না, ভেরি হাই গ্রেড ফিভার। 3টা সি, কাফ থাকতে হবে, কোরিজা মানে রানিং নোজ, স্নিজিং, আর একটা রেড আই। হ্যাঁ, মানে টকটকা লাল চোখ হয়ে যাবে। যদি চোখটা এফেক্ট করে তাহলে প্যারেন্টসকে সঙ্গে সঙ্গে শিশু বিশেষজ্ঞ বা অ্যাডাল্ট যেটাই হোক তাদের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে এটা রিয়েলি মিজলস কিনা। আর মিজলসের র্যাশ যেটা হয় সেটা কিন্তু ফার্স্ট ডে অফ দ্য ফিভারে হয় না, 3-4 দিন পরে বা 5 দিন পরে র্যাশটা অ্যাপিয়ার করে। আচ্ছা, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি হামের প্রাদুর্ভাব এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষা, এবং আমাদের সাথে কথা বলতে আছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আমরা শুনছিলাম হামের ক্ষেত্রে হামের কিছু লক্ষণের কথা এবং র্যাশের কথা শুনছিলাম, যে এই র্যাশগুলোর ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে আমাদের অভিভাবকদের কাছে বা অভিভাবকদের পক্ষ থেকে, যে এই হামের র্যাশটিকে অন্য র্যাশ থেকে কিভাবে আলাদা করতে পারবো। ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যেটা আগে বলছিলাম যে অনেক ধরনের র্যাশ হয়, ভাইরাল ফিভারের র্যাশ হয়। এখন মিজলস র্যাশটার একটা টিপিক্যাল নেচার আছে, এটা যদি একটু আমরা খেয়াল করতে পারি। যেটা বললাম, মিজলস র্যাশটা কিন্তু জ্বরের প্রথম দিনে হবে না, 4-5 দিন পরে র্যাশটা অ্যাপিয়ার করে, এবং র্যাশটা শুরু হবে ফেস থেকে, এবং আমরা বলি হেয়ার লাইন বলি না, হ্যাঁ, হেয়ার লাইন থেকে আসবে, ফেসে আসবে, মানে চুলের যে কপালের যে হেয়ার লাইনটা আছে, ফেস বিহাইন্ড দ্য ইয়ার, কানের পিছনে, এইভাবে শুরু হবে। তবে আস্তে আস্তে ইটস কামস ডাউন। মিজলস র্যাশটা শুরু হবে ফেস থেকে, কানের পিছনে যাবে, গলা থেকে নিয়ে আস্তে 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 পায়ের দিকে যাবে, এবং যখন ওটা পায়ের দিকে টাচ করবে তখন ফিভারটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং এই যে ফিভারটা শুরু, যখন র্যাশটা অ্যাপিয়ার করবে তখন সাডেনলি ফিভারটা খুব আরও হাই হয়ে যায়। ধরো কোনো মিজলস পেশেন্টে বা বাচ্চার যদি প্রথম দিকে জ্বর ধরো 99, 100, 101, যখনই র্যাশটা শুরু হলো ফেস থেকে তখন ইট মে স্পাইক টু 103, 4, 5, এবং আস্তে আস্তে র্যাশটা যখন পায়ের দিকে নেমে আসবে তখন আবার ফিভারটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং মিজলস র্যাশের আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো যে যখন র্যাশটা তোমার চলে যেতে শুরু করবে, আমরা বলি পোস্ট মিজলস র্যাশ স্টেইনিং, একটা স্টেইন পড়ে থাকে শরীরের মধ্যে, মানে র্যাশটা অনেক দিন ধরে থাকে। মানে ভালো হয়ে গেছে, জ্বরটার কিচ্ছু না, যে ওই র্যাশটা যে হলো, র্যাশটা চলে গিয়েছে, কিন্তু র্যাশটা আমরা যে স্টেইন, র্যাশের একটা চিহ্ন থেকে যায়, পোস্ট মিজলস র্যাশ স্টেইনিং। হ্যাঁ, তখন স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, ইচি হতে পারে। হ্যাঁ, সুতরাং এটা একটা অন্য ফিভারের র্যাশে কিন্তু এই স্টেইনিংটা হয় না। তো মিজলসে কিন্তু টিপিক্যালি মিজলসে বলা হয় যে পোস্ট মিজলস র্যাশ স্টেইনিং থাকে, এটা বেশ কিছুদিন থাকে। আরেকটা, এটা বোঝা একটু মুশকিল, মিজলসে বলা হয় যে ইট ইজ দি ডায়াগনস্টিক পয়েন্ট ইন মিজলস। তো কোনো বাচ্চা যদি ফিভারের সাথে আমরা বলি কপ্লিক স্পট, হ্যাঁ, এইটা কিন্তু র্যাশটা হওয়ার আগে হয়।
কপ্লিক স্পটটা কি একটা হলো ব্লুইশ হোয়াইট স্পট হয় মুখের ভিতরে। এটা তো অনেক বাচ্চা miss এইটা করতে পারবে বাবা মার বা পক্ষে অভিভাবক miss ডিফিকাল্ট। করবে। হ্যাঁ, যদি শুধু আমরা বলি যে মিজেলসটা হলে পরে একটু মুখ হাঁ করে যদি সম্ভব হয় বাবা মার পক্ষে, এটা একদম ব্লুইশ হোয়াইট একটা স্পট থাকে গলার মধ্যে, এবং এইটা থাকলে মিজেলস একদম কনফার্ম। এটাকে বলা হয় যে গোল্ডেন সাইন অফ মিজেলস, কপ্লিক স্পট, এবং স্পটটা অ্যাপিয়ার করার 2-3 দিন পরে র্যাশটা অ্যাপিয়ার করে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে মিজলসটা হচ্ছে, বাচ্চা তো সংক্রামক ওই সময় অন্যদের কাছেও, তো কতদিন পর্যন্ত একজন বাচ্চা সংক্রামক থাকে? না, একটা হচ্ছে যে আমরা বলি প্রথমে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে তার মিজেলস ভাইরাস শরীরে ঢোকার পরে কখন আমরা সিমটমগুলো পাবো। জি, 10 থেকে 14 দিন। একটা ভাইরাস ঢোকার পরে যে মানে আমরা এই মিজেলস সাইন সিমটম, ফিভার, কাফিং, রানিং নোজ, এগুলো আসতে 10 থেকে 14 দিন সময় লাগে। তাহলে কিন্তু বেশ অনেকটা সময় না, তাই না? তো শুধু আমি বাচ্চা বা বলো অ্যাডাল্ট বড়, সে কিন্তু মিজেলস ভাইরাস নিয়ে ঘুরছে, কিন্তু সিমটম নাই, কিন্তু সিমটমটা অ্যাপিয়ার করে 10 থেকে 14 দিন পরে, কিন্তু সে কিন্তু ছড়াচ্ছে, জি, তাই না? তার মধ্যে শরীরে তো ভাইরাস আছে, সে তো ছড়াচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কতদিন থাকতে পারে। হ্যাঁ, সেটা বলছে যে এখন এই যখনই তোমার র্যাশটা কমে যাওয়া শুরু করবে, তখন আস্তে আস্তে তার ইনফেক্টিভিটিটা, পাওয়ারটা কমে আসবে। কিন্তু র্যাশটা যখন মানে র্যাশটা অ্যাপিয়ার করা শুরু করবে, তখন বলা হাই ইনফেক্টিভ। যখনই জ্বরের সাথে র্যাশটা শুরু হয়ে গেল, তখন বলা যে মিজেলস ভাইরাসটা তখন তার পূর্ণ কার্যক্ষমতা প্রকাশ করছে, বা তার হলো সবচেয়ে ইনফেক্টিভিটি স্টেজ বলি না, জি, জি, তখনই সবচেয়ে তখনই সে সবচেয়ে বেশি ছড়াচ্ছে। কিন্তু ইনকিউবেশন পিরিয়ডে কিন্তু সে ছড়াতে পারে, কিন্তু তখন ওই ইনফেক্টিভিটি পিরিয়ডটাতে ছড়ানোর রেটটা অত বেশি না। কিন্তু যখনই র্যাশটা অ্যাপিয়ার করা শুরু করে, তখনই দ্য পেশেন্ট বিকাম মোর কন্টাজিয়াস। আর মিজেলস কিন্তু তোমার কিছু কিছু অর্গান খুব বেশি এফেক্ট করে। একটা যেটা বললাম লাংস, ওটা লাংস দিয়ে ঢোকে আমাদের শরীরে, তাই না? জি। শুধু নিউমোনিয়ার ব্যাপারে আমাদের খুব মানে কেয়ারফুল থাকতে হবে, যে একটা জ্বরের বাচ্চা র্যাশ হয়েছে, আমরা মিজেলস সন্দেহ করছি, হয়তো ওরকম শ্বাসকষ্ট হয়নি, কিন্তু বাবা মাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, তার বুকটা ওঠানামা করছে কিনা, খাঁচাটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, খুব দ্রুত শ্বাস নিচ্ছে কিনা। এইটা কিন্তু নিউমোনিয়াটা হলে কিন্তু আবার মিজেলস তো ভাইরাস, হ্যাঁ, এটাকে আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়া। মানে যখন যেহেতু মিজেলস হলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, জি। তখন অন্য ব্যাকটেরিয়াগুলো কিন্তু আবার শরীরের ভিতরে ঢুকে যায়। তো সেটা আমরা বলি মিজেলস থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে। মিজেলস তো নিজেও নিউমোনিয়া করতে পারে, এর সাথে ব্যাকটেরিয়া থেকে হতে পারে, তখন কিন্তু তাহলে কমপ্লেক্স, একটা ভাইরাল নিউমোনিয়া আর একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। একসাথে দুটো সমস্যা। অনেক সময় অনেকে কোশ্চেন করে যে মিজেলস হয়েছে, অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয়েছে? জেনারেলি মিজেলস ইজ এ ভাইরাস, অ্যান্টিবায়োটিক হ্যাজ নো রোল ইন জেনারেল। এখানে বলা হয় যে মিজেলসের ট্রিটমেন্ট হচ্ছে সিমটোম্যাটিক। হ্যাঁ, যে জ্বর আসছে, জ্বরের চিকিৎসা করতে হবে, নিউট্রিশন, বিশেষ করে ফ্লুইড ম্যানেজমেন্ট। হ্যাঁ, যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, কারণ মিজেলসে অ্যাপেটাইট একদম কমে যায়। তো এই সময় আমি বলি যে ওই ভাত খেলো না চিকেন খেলো, এগুলা তো আসলে মোর ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড, জি, যেন পর্যাপ্ত পরিমাণে তরল খায়, এবং তরল বলতে শুধু প্লেন ওয়াটার না, এটা জুস হতে পারে, মিল্ক হতে পারে, স্যুপ হতে পারে, যেন ডিহাইড্রেটেড না হয়ে যায় বাচ্চা, এবং যে ইউরিনটা ঠিক মতো, ইউরিনটা যেন কমে না আসে। জি, যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন কিন্তু বাচ্চা শকে চলে যেতে পারে। তখনই হসপিটাল অ্যাডমিশন লাগে, স্যালাইন দেওয়া লাগে। হ্যাঁ, ডিহাইড্রেশন হলে, শকে চলে গেলে কিডনি এফেক্ট হতে পারে। সুতরাং মিজেলস ম্যানেজমেন্টে ফ্লুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আমরা দেব যদি আমরা মানে শিওর হই যে না, ওর নিউমোনিয়া হয়ে গিয়েছে এবং ইট ইজ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, সেটা আমরা এক্সরে করে অনেক সময় শিওর হই। আরেকটা হচ্ছে যে মিজেলসে ডায়রিয়াও নিয়ে আমরা পাই প্রচুর। জি, হ্যাঁ, একটা নিউমোনিয়ার পাশাপাশি ডায়রিয়া, চোখে যেটা বললাম কনজাংটিভাইটিস পাচ্ছি। আরেকটা হয় মিজেলসে যে এনকেফালাইটিস, আমরা বলি মিজেলস এনকেফালোপ্যাথি। মিজেলস ভাইরাস কিন্তু ব্রেনও চলে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে থ্রু ব্লাড, মানে শরীরের মধ্যে লাঞ্চ দিয়ে ঢুকে ব্লাডে গেলে তো যে কোনো অর্গানে চলে যেতে পারে, তাই না? এর মধ্যে তোমার ওই ব্রেনে যাওয়াটা ইজ ভেরি মানে ফ্যাটাল। আচ্ছা, হ্যাঁ, যেটাকে বলে মিজেলস এনকেফালাইটিস আর মিজেলস এনকেফালোপ্যাথি। আরেকটা খুব যেটা মানে আনকমন কিন্তু হয়, যেটাকে বলা হয় তোমার SSP, মানে এটা হলো মিজেলস একটা কমপ্লিকেশন, সাব অ্যাকিউট
স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস। এইটা খুব ইন্টারেস্টিং। ধরো তোমার একটা বাচ্চা মিজেলস হলো, মিজেলস ভাইরাসটা ব্রেনে চলে গেল, হ্যাঁ, ব্রেনে গিয়ে ও বলা হয় যে ও কিন্তু লুকিয়ে থাকে, ডিসগাইজে থাকে। আমাদের বডির ইমিউন সেলগুলা মিজেলস ভাইরাস যে ব্রেনে গিয়েছে এটা বুঝতে পারে না। মিজেলস ভাইরাসটা মিউটেট করে। মিউটেশন মানে হচ্ছে যে ফর্মে সে ঢুকলো শরীরে, সে নিজে ওই তার নিজেকে ফর্মটাকে পরিবর্তন চেঞ্জ করে করলো, ফেলছে। পরিবর্তন করলো, হ্যাঁ, যার ফলে বডির যে ইমিউন সেলগুলা, প্রথমে সে বুঝতে পেরেছে মিজেলস ভাইরাসের ওই যে স্ট্রাকচারটা দেখে, কিন্তু ও নিজের চেহারাটাকে পরিবর্তন করে ফেলে, এটাকে বলে মিউটেশন। মিউটেশন হয়ে ও ব্রেনে চলে যায়। ব্রেনে চলে গেলে ব্রেনের ভিতরে যে ইমিউন সেলগুলো আছে আমাদের, ওরা বুঝতে পারে না যে মিজেলস ভাইরাসটা ব্রেনে ঢুকেছে, এবং ওই ব্রেনের সেলের মধ্যে, ব্রেনের টিস্যুর মধ্যে, আমরা বলি গ্লায়াল সেল, সাপোর্টিং টিস্যু, ওটার মধ্যে থেকে যায়। এবং 6 থেকে 8 বছর পরে যে বাচ্চার মিজেলস হয়েছে, আমরা বুঝতে পারি যে সে রিকভারি হয়ে গিয়েছে, একদম নর্মাল লাইফ লিড করছে। 6 থেকে 8 বছর পরে সে বাচ্চা কনভালশনে আসতে পারে, খিঁচুনি হচ্ছে। আসতে পারে। এটাকে বলে এসএসপি, মানে প্যান এনকেফালাইটিস। তার মানে মিজেলস শুধু এখন নয়, সেটা পরবর্তী সময়ে সমস্যা তৈরি করতে চিন্তা পারে। করো, আফটার 6 to 8 years। জি জি সুতরাং মানে মিজেলসটাকে হালকাভাবে নেওয়ার কোনো there is সুযোগ no way। জি, অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা শুনবো। আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি হামের প্রাদুর্ভাব এবং শিশু স্বাস্থ্য সুরক্ষা। আমরা শুনছিলাম যে হামের ক্ষেত্রে যে জটিলতাগুলো হচ্ছে সেগুলো। তো আমাদের যারা অভিভাবক আছে তারা কিভাবে বুঝবে যে তাকে এই বাচ্চাকে নিয়ে কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? হ্যাঁ, এছাড়াও যেটা বললাম যে তোমার বাচ্চা একদম খাওয়া দাওয়া করছে না, মানে ফুড রিজেক্ট করছে, ফ্লুইড খাচ্ছে না, ইউরিনটা কমে গিয়েছে, হ্যাঁ, আমরা তো বুঝতে পারবো বাচ্চার চামড়াটা কুচকে গিয়েছে, ডিহাইড্রেশন যেটা বলি আমরা, তবে চোখটা একটু ভিতরে ঢুকে গিয়েছে, হ্যাঁ, এইগুলো হলো ডেঞ্জার সাইন। আরেকটা হচ্ছে যে শ্বাসকষ্ট, হ্যাঁ, ফট করে তার প্রচণ্ড কাশি, মানে ফাস্ট ব্রিদিং হচ্ছে। আরেকটা মিজেলসে যেটা বললাম ডায়রিয়াটা কিন্তু নেগলেক্ট করা যাবে না। ডায়রিয়া থেকেও কিন্তু ফ্লুইড লস হয় এবং ডায়রিয়া থেকেও ডিহাইড্রেশন হয়। তাহলে কিছু ডেঞ্জার সাইন আছে। একটা হচ্ছে যে শ্বাসকষ্ট, জি, প্রচণ্ড কাশি, সেকেন্ড হচ্ছে যে ইউরিনটা কমে যাওয়া, ডিহাইড্রেশনের সাইন, আরেকটা ডায়রিয়া হচ্ছে। আর যেটা আয়ের কথা বলছি আমি, রেড আই যেটা বলছি, এইটা থেকে কিন্তু অনেক সময় ব্লাইন্ডনেস হয়। তো রেড আইটাকেও কিন্তু আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, এবং এই ক্ষেত্রে ভিটামিন এ হ্যাজ ইম্পর্টেন্ট রোল। তাহলে সুতরাং ভিটামিন এও কিন্তু একটা মিজেলস আক্রান্ত বাচ্চাকে, এছাড়াও এমনিও আমরা ভিটামিন এ প্রোগ্রাম কিন্তু এটা রেগুলার কিন্তু এভরি 6 মান্থ হচ্ছে। তো মিজেলস বাচ্চাদের কিন্তু ভিটামিন এ দিতে হবে, কারণ ভিটামিন এটা চোখের যে ব্লাইন্ডনেস থেকে প্রিভেন্ট করবে। আচ্ছা, সুতরাং রেড আই কোনো বাচ্চা যদি হয়, সেটাকে অবশ্যই একটা পার্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। ভিটামিন এ সাপ্লিমেন্টেশন যেটা আমরা বলি রাতকানা অথবা নাইট ব্লাইন্ডনেস অথবা মিজেলস ইনডিউসড ব্লাইন্ডনেস, এটাকে প্রিভেন্ট করে। আচ্ছা। তো এই যে মিজেলস বা হাম, এটি তো আমাদের দেশে এখন শিশু মৃত্যুর একটা বড় কারণ হয়ে গেছে এবং বড় সংখ্যার একটি অবস্থা নিয়ে গেছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে মৃত্যুর পিছনে প্রধান প্রধান কারণগুলো কি? অনেক ধরনের জটিলতা হয়, সবগুলো থেকে কি মৃত্যু ঘটতে পারে? না, এখন ডেথ তো মানে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না, তাই না? হ্যাঁ, একদম অনেক ক্ষেত্রে বিং এ ফিজিশিয়ান আমরা অনেক মনে হয় যে এই হয়তো বাঁচবে না, হ্যাঁ, কিন্তু সে সেভ হয়ে যায়, মিরাকল, এটা উপরওয়ালার। আর অনেক ক্ষেত্রে আমরা বলি না প্রবলেম হবে না, কিন্তু হয়ে যায়। জি, এইটা তো প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট, কিন্তু ইন জেনারেল যেটা বলা হচ্ছে যে নিউমোনিয়াটা অবশ্যই, নিউমোনিয়া হলে ডেথ রেটটা বেড়ে যাবে। আমি বললাম মিজেলস যদি এনকেফালাইটিস হয়, হ্যাঁ, যদি মিজেলসের সাথে বাচ্চার যদি খিঁচুনি হয়, তাহলে একটা কমপ্লিকেশন যেটাতে তোমার ডেথ রেটটা বেড়ে যেতে পারে। সেটা মিজেলস নিউমোনিয়া, মিজেলস এনকেফালাইটিস। আরেকটা হচ্ছে যে মিজেলস ইনডিউস যদি ডিহাইড্রেশন হয়, সেখান থেকে শক থেকেও ডেথ রেট বেড়ে যেতে পারে। যদি এরকম অবস্থা হয় তাহলে চিকিৎসার জন্য কোথায় সাথে সাথে যাওয়া প্রয়োজন? না, চিকিৎসার জন্য আমার হসপিটাল তো ডেফিনেটলি, অথবা প্রাইভেট চেম্বার ডক্টরদের, যে বলছেন যে
অর্গান যেগুলো এফেক্ট হয় মেইনলি, বিশেষ করে যদি আমার কোনো দেখি যে আমার বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, আমার বাচ্চা খিঁচুনি যদি হয়েই যায় বাসায়, হ্যাঁ, সেক্ষেত্রে জ্বরের সাথে খিঁচুনি হতেই পারে, আমরা বলি ফেব্রাইল কনভালশন, একটা আলাদা এন্টিটি। কিন্তু যে বাচ্চা মিজেলস বাচ্চা, তার যদি একটু ড্রাউজিনেস, বাবা মার কাছে যদি মনে হয় যে একটু ড্রাউজি, ওইরকম অ্যাক্টিভ না, হ্যাঁ, রেসপন্সটা একটু কম পাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রে নো ডিলে, সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে। মানে রেসপিরেটরি প্রবলেম, আমরা বলি যে ব্রেনে যে মেজেন এনকেফালাইটিসের কিছু আর্লি সাইন থাকে, যেটা বললাম যে জরাউজিনেস, একটু লেস অ্যাক্টিভ বাচ্চা, অতটা উৎফুল্ল না, হ্যাঁ, একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে বা হয়তো কনভালশন হয়ে গেল, হ্যাঁ, আচ্ছা, মানে সেই ক্ষেত্রে ইমিডিয়েট ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে হসপিটালে, অথবা কোনো পেডিয়াট্রিশিয়ানের চেম্বারে নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে ডিলে করলেই ফ্যাটালিটি বা ডেথ রেটটা বেড়ে যেতে পারে। আমরা শুনতে পাচ্ছি ইদানিং যে বাচ্চাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে এবং সেই অক্সিজেনের প্রয়োজনীয়তাটা অনেক অনেক বেশি এবং বিভিন্নভাবেই সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আইসিইউ পর্যন্ত লাগছে ইত্যাদি। তো এই যে এই চিত্রটি, সামগ্রিক চিত্রটি, এটিকে কি বলা হচ্ছে? এটি কি শুধুমাত্র নিউমোনিয়ার কারণে হচ্ছে নাকি অন্য কোনো ঘটনা ঘটছে? সাধারণত অক্সিজেনের চাহিদাটা যদি বেশি লাগে সেক্ষেত্রে তো মেইনলি আমরা লাংসটাকেই, হ্যাঁ, লাংসের কারণেই প্রথমে আসলে অক্সিজেনটা কমে যায়, তাই না? আমি যেটা একদম আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে মিজেলস ভাইরাসটা ঢুকে তো নাক দিয়ে বা মুখ দিয়ে বা চোখ দিয়ে, আলটিমেটলি যায় তো লাংসে, হ্যাঁ, এবং লাংসে গিয়ে যেখানে তোমার মেইনলি অক্সিজেনটা আমার শরীরের মধ্যে প্রবেশ করে, অ্যালভিউলাই, হ্যাঁ, ওইখানেই কিন্তু মিজেলস ভাইরাসটা টার্গেট করে। এবার ওই সুতরাং এই মিজেলস ভাইরাসটা যদি লাংসটাকে বেশি অ্যাফেক্ট করে তখন ন্যাচারালি অক্সিজেনটা কমে যায়। এবং সেটা বলুন যে অক্সিজেন কমাতেও অনেক আমরা পালস অক্সিমিটার দিয়ে বাসায় চেক করতে পারি, সেক্ষেত্রে একটু ভুল হয় যে অনেক সময় কিন্তু পালস অক্সিমিটার অ্যাডাল্টও আছে, পিডিয়াট্রিক্সও আছে। অনেকে ওই যে অ্যাডাল্টের হয়তো বাসায় এল্ডার নানি বা দাদির জন্য বা নানার জন্য পালস অক্সিমিটার রাখা হয়েছে অ্যাডাল্টটা, ওটা দিয়ে কিন্তু মেজার করা হয় বাচ্চাদের, এটা কিন্তু করা যাবে না, এটা অনেক সময় মিসরিডিং দেয়, হ্যাঁ, হয়তো অক্সিজেন নর্মাল আছে দেখায় কম, অথবা কম আছে নর্মাল দেখায়। শুধু বাচ্চাদের জন্য কিন্তু পেডিয়াট্রিক পালস অক্সিমিটার বাসায় যদি রাখা হয় ওই স্পেসিফিকই রাখতে হবে। এবং আবার এইটা আবার ডিসঅ্যাডভান্টেজ কী হলো যে পালস অক্সিমিটার আবার অনেক মা বাবা 1 ঘন্টা পর পর হ্যাঁ চেক করে, এটা কিছুটা প্যানিকেও হয়ে যায়। তো ওইটা না, হ্যাঁ, যদি আমারটা রাখা ভালো, একটা পেডিয়াট্রিক পালস অক্সিমিটার বাসায় রাখা ভালো। হ্যাঁ, যদি দেখা যায় যে না বাচ্চা একটু শ্বাসকষ্ট আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে হ্যাঁ প্রাথমিক আমি একটু চেক করলাম, চেক করে যদি অক্সিজেন ভালোও থাকে কিন্তু যদি শ্বাসকষ্ট হয়, অনেক সময় কিন্তু প্রথম দিকে কিন্তু অক্সিজেন নাও কমতে পারে, তাই না? যে নিউমোনিয়ার প্রথম স্টেজে তখন শুরু হয়তো শুধু শ্বাসকষ্টটা দিয়ে অথবা প্রচণ্ড কাশি দিয়ে, তখন হয়তো আমি পালস অক্সিমিটার দিয়ে দেখলাম ওকে অক্সিজেন ভালো আছে, আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম, সেটা করা যাবে। তাই কোনো বাচ্চার শ্বাসের বিন্দুমাত্র যদি প্রবলেম মনে হয়, জাস্ট rush to hospital emergency or any pediatrician chamber. আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি হামের প্রাদুর্ভাব নিয়ে। হাম নিয়ে এতগুলো কথা শুনছি এবং মনে হচ্ছে যদি সব কিছুর পিছনে প্রধান যদি একটা ব্যাপার আমরা নিয়ে বেশি সতর্ক হই তা হচ্ছে গিয়ে প্রতিরোধ। তো সেখান থেকে একটু জানতে চাই হামের ক্ষেত্রে প্রতিরোধমূলক কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? তার আগে আমি একটু অন্যদিকে যাই একটু। ধরো তোমার যে এখন তো হামের কারণে কিন্তু ইমিউনো ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, মানে হাম হওয়ার ফলে আমাদের কিন্তু ওভারঅল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে যে সামনে ধরো ডেঙ্গি আসছে, সামনে ধরো ডায়রিয়ার সিজন আসছে, হ্যাঁ, শুধু আমাদের কিন্তু অন্যান্য রোগেরও প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যাবে। শুধু এখন ব্যাপারটা হচ্ছে আমরা শুধু যদি হামে ফোকাস থাকি, হামে তো ফোকাস থাকতে হবে কারণ এখন একটা আউটব্রেক হচ্ছে, এদের পাশাপাশি যে হামের কারণে যে ইমিউনো ডেফিসিয়েন্সি হচ্ছে, এটার জন্য যে অন্যান্য রোগগুলোও কিন্তু প্রাদুর্ভাব হতে পারে। শুধু ওইগুলোর প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের মানে অ্যাওয়ারনেসটা করতে হবে, বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, সুতরাং কী হতে পারে, ধরো এখন হামের কারণে ইমিউনো ডেফিসিয়েন্সি অন্যান্য ভাইরাল ইলনেসগুলো বেড়ে যেতে পারে। আমরা ইনফ্লুয়েঞ্জাও দেখছি, ইনফ্লুয়েঞ্জা পাচ্ছি আমরা, ধরো সামনে ডেঙ্গি সিজন আসছে, হামের কারণে অন্যান্য যে ভাইরাসগুলো ডায়রিয়া করে, ডায়রিয়া তো বাচ্চাদের ক্ষেত্রে একটা খুবই
গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ ডায়রিয়াতে ডিহাইড্রেশন খুব কুইকলি হয়। তো আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে আমাদের অন্য যে আপকামিং যে সিজনাল রোগগুলো আছে ওইগুলোর ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে। জি। এবং নিউট্রিশনের যে প্রিভেনশনের মধ্যে কিন্তু আমরা ভ্যাকসিনটা তো ইজ ওয়ান অফ দ্য মেইন টুল অফ প্রিভেনশন, বাট নিউট্রিশনের উপর আমি সবসময় জোর দিই যে একটা বাচ্চা যদি প্রপার নিউট্রিশন দেওয়া যায়, একটা বাচ্চা যদি গুড অ্যামাউন্ট অফ প্রোটিন, গুড অ্যামাউন্ট অফ ফ্যাট পায়, এবং পার্সোনাল হাইজিন, বাচ্চার যেটা বললাম যে হ্যান্ড ওয়াশ করা যায়, কোভিডের সময় আমরা যেটা করতাম, হ্যাঁ, যারা কেয়ার গিভার তাদেরও পার্সোনাল হাইজিন, বাবা মা অফিস থেকে এসে বাচ্চাকে টাচ করার আগে নিজের কাপড়টা চেঞ্জ করে নেওয়া, কারণ সে তো বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া তো ক্যারি করে আনছে, তাই না? কাপড়টা চেঞ্জ করে আনা, বাচ্চাকে টাচ করার আগে অন্তত স্যানিটাইজ করে হাতটা, হ্যান্ড ওয়াশ করতে বললে বেটার, অথবা স্যানিটাইজ করা, দেন আমি বাচ্চাকে টাচ করলাম। তো এইগুলো কিন্তু প্রিভেনশন মেজার্সের মধ্যে আসে। শুনো, হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মানে ফ্লুইডটা বাচ্চাকে যে কোনো ধরনের, শুধু মেজার্স বলে কথা না, যে কোনো ইলনেসে অ্যাডিকুয়েট ফ্লুইড, আমাকে যদি ফ্লুইডটা আমি ঠিকমতো দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার ওই শকে যাওয়ার চান্স বা ডিহাইড্রেশন হওয়ার চান্সটা কমে যায়। জি, অবশ্যই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এই যে ভ্যাকসিনের ব্যাপারে একটু জানতে চাই, যে ভ্যাকসিন নিয়ে এত কথা, ভ্যাকসিন তো নেওয়া হচ্ছে 9 মাসে এবং পরবর্তী সময় আরেকটি। তো এখন যারা আগে ভ্যাকসিন নেয়নি তাদের ক্ষেত্রে কি আলাদা করে কিছু করণীয় আছে, বিশেষ করে যদি 5 বছর পার হয়ে যাচ্ছে? একটা পপুলার কোশ্চেন ফর দ্য প্যারেন্টস। ডক্টর, আমার তো ভ্যাকসিন দেওয়া আছে, এই যে এখন যে প্রোগ্রামটা চলছে দেবো কিনা, আমার সামনে আরেকটা স্কেজুয়াল আছে ওটা দেবো কিনা। কোনো কোশ্চেন না, এক্সট্রা একটা ভ্যাকসিন ডোজ দিতে হবে। আগে ভ্যাকসিন কটা দেওয়া ছিল না দেওয়া ছিল, সামনে স্কেজুয়াল কবে, ডাজন্ট ম্যাটার, হ্যাভ টু গিভ দিস এক্সট্রা ভ্যাকসিন। হ্যাঁ, যেটা হচ্ছে যে 1 মান্থ গ্যাপ থাকা লাগবে। আচ্ছা, ধরো আমি আগে একটা ভ্যাকসিন দিয়েছি, মিজল ভ্যাকসিন, এটার সাথে এখন যে আমি এক্সট্রা ডোজটা নেব তার সাথে মিনিমাম 1 মান্থ গ্যাপ, অথবা আমার যে পরে যে স্কেজুয়ালটা আছে ওটার সাথে আমি যদি এখন একটা এক্সট্রা ভ্যাকসিন নেই, পরের স্কেজুয়াল ধরো 2 সপ্তাহ পরে আছে, সেটা আমি নেব 1 মাস পরে। আচ্ছা, কিন্তু আমাকে এক্সট্রা একটা ভ্যাকসিন, ইট ইজ ম্যান্ডেটরি। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।